আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পুত্রজায়ায় স্থানীয় সময় সকাল 10টায় দ্বিপক্ষীয় এ বৈঠক শুরু হয়। বৈঠকে মালয়েশিয়ার সঙ্গে 5টি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। বৈঠকে দুই দেশের বিভিন্ন খাতে অগ্রগতি পর্যালোচনা ও দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বিনিয়োগ, অভিবাসন ও প্রবাসী শ্রমিকদের বিষয়ে বিশেষ গুরুত্ব পায়। এর আগে নিজ কার্যালয়ে ডক্টর ইউনুসকে স্বাগত জানান মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে প্রধান উপদেষ্টাকে পরিচয় করিয়ে দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠক শুরুর আগে কার্যালয়ের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। 3 দিনের সফরে গতকাল সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছান তিনি। দর্শক, এ বিষয়ে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী এস এ সৌরভের সঙ্গে। সৌরভ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে জানাবেন। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আজ মঙ্গলবার সকালেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন সহ অভিবাসন বিষয়ে আলোচনা হয়েছে এবং এখানে 5টি এমওইউ স্বাক্ষর সহ আরো 2টি নোট বিনিময় হয়েছে। প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে বিগত সরকারের সময় যে সরকারি প্রতিষ্ঠানগুলো যে দলীয়করণের মাধ্যমে যে ধ্বংসযোগ্য হয়েছে সেই বিষয়ে তিনি দায়িত্ব নেওয়ার পরে সংস্কার করেছেন। তিনি মালয়েশিয়া প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে বাংলাদেশে বিনিয়োগ করে সেই পণ্য অন্য দেশে রপ্তানির অপার সম্ভাবনা রয়েছে। সেই সূত্র ধরে তিনি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। এছাড়া আজকে দুপুরে তিনি মালয়েশিয়া বিডার আয়োজনে মালয়েশিয়ার বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। সেখানে সমুদ্রে মৎস্য আহরণ, শিক্ষা, কৃষি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য তিনি অংশ নিয়ে সেখানে তাদের সাথে আলোচনা করবেন। এছাড়া বিকালে তিনি প্রবাসীদের সাথে মতবিনিময় সভা করবেন। সেখানে প্রবাসীদের নানা সমস্যার কথা তিনি শুনবেন। আপনি জানেন যে প্রায় দীর্ঘ 10 বছর পরে মালয়েশিয়াতে বাংলাদেশের কোন সরকার প্রধান সফরে আসছেন। স্বাভাবিকভাবে এই সফরে প্রবাসীদের উচ্ছ্বাসা যে তেমনি প্রত্যাশা রয়েছে যে প্রধান উপদেষ্টা এই সফরে অভিবাসন বিষয়ে আলোচনা তো হয়েছে। এছাড়া দেশটিতে থাকা যে অনথিভুক্ত অভিবাসীরা রয়েছেন তাদের ব্যাপারে যেন বৈধতা দেওয়া হয় এ ব্যাপারেও প্রবাসীরা তাকে অনুরোধ জানিয়েছেন। সাদিয়া, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দিনব্যাপী মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে 14 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। রাতে শেরে বাংলা নগর আর্মি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ। তিনি বলেন, মিডিয়ার ধারণকৃত ফুটেজ দেখে সারাদিন রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের বিশেষ দল। অভিযান চলাকালে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, হেলমেট, চাপাতি সহ মাদক উদ্ধার করেন তারা। এর আগে বুধবার ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে 2 গ্রুপের দফায় দফায় সংঘর্ষে একজন নিহত হয়। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস 2025 উপলক্ষে যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30টায় জাতীয় জাদুঘর থেকে র্যালিটি শুরু হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবছর প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হচ্ছে। ভাড়ার টাকা কিংবা মেট্রোর আয় দিয়ে কোনো মতেই ওঠানো যাচ্ছে না ঋণের কিস্তি। প্রশ্ন উঠেছে, সরকারি বা ভর্তুকি দিয়ে ঋণ পরিশোধ করবে কতদিন? উদ্বোধনের 2 বছরের মাথায় দেখা দিয়েছে আয় ঘাটতির শঙ্কা। যাত্রীর চাপ চোখে পড়ার মতো হলেও নিজস্ব আয়ে বিপুল ঋণের কিস্তি মেটাতে হিমশিম খাচ্ছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এখনই আয় বাড়ানোর কৌশল ঠিক না করলে হুমকির মুখে পড়তে পারে জনপ্রিয় এই যোগাযোগ মাধ্যম। দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে দেখুন বিস্তারিত। যানজটের নগরী ঢাকায় দ্রুতগামী বাহন মেট্রো রেল যে সম্ভাবনার হাতছানি দিয়েছিল 2 বছর পার না হতেই ফিকে হয়ে যাচ্ছে সেই স্বপ্ন। 33,472 কোটি টাকার এই প্রকল্পের প্রায় 59% অর্থ এসেছে জাপানের জাইকা থেকে ঋণ হিসেবে। নির্মাণের 10 বছরের গ্রেস পিরিয়ড
শেষে এখন শুরু হয়েছে কিস্তি পরিশোধ। এবছর দিতে হবে 465 কোটি টাকা, আর 2030 থেকে 31 পর্যন্ত কিস্তির পরিমাণ ছুবে বছরে 740 কোটি টাকায়। টিকিট ছাড়াও আয়ের যেসব উৎস নির্ধারণ করেছিল কর্তৃপক্ষ, আপাতত তাতে সেগুড়ে বালি। ফলে নিজস্ব আয় পরিচালনা করার পাশাপাশি ঋণের কিস্তি পরিশোধে বেশ বেকায়দায় পরিবহন কর্তৃপক্ষ। গত অর্থ বছরে টিকিট বিক্রির আয় ছিল প্রায় 400 কোটি টাকা, কিন্তু 2030 থেকে 31 সাল পর্যন্ত প্রতি বছর ঋণের কিস্তি গড়ে 465 থেকে 740 কোটি টাকা। এতে চিন্তার ভাঁজ পড়েছে জনসাধারণের মাঝেও। জানান, ভর্তুকি কমাতে ভাড়া বাড়ালে জনপ্রিয়তা হারাবে এই বাহনটি। বাসে ভাড়া বেশি বা সময় অপচয়, এখানে সময় অপচয়টা কম হয়, ভাড়াও কম। সব দিক বিবেচনা করে মেট্রো রেলের ভাড়া যদি বাড়ায় তাহলে মানুষের দুর্ভোগ বাড়বে। ভাড়াটা এর থেকে যদি বাড়ায় তারপরেও মানুষ যাবে, কিন্তু সেটা হচ্ছে কাম্য হবে না বাড়ানোটা। এটা বাণিজ্যিকভাবে করা উচিত, কারণ ভাড়াটা বাড়ালে সবার উপরে একটা অতিরিক্ত চার্জ হয়ে যাবে। এমন অবস্থায় উন্নয়ন ব্যয় বৃদ্ধি এবং পরিকল্পনাহীনতাকে দায়ী করছে বিশেষজ্ঞরা। আমাদের উন্নয়ন পরিকল্পনা এবং অপেশাদারিত্বের জন্য আমরা এটা অনেক সময় লাগিয়ে বাস্তবায়ন করেছি এবং অনেক খরচ করে ফেলেছি। প্রাক্কলিত মূল্যের 50% আমরা বাড়িয়ে দিয়েছি এবং অপারেশন করতে গিয়ে 1 বছর লাগিয়ে দিয়েছি। এগুলি কিন্তু ওই যে প্রিন্সিপাল মানিটা আমাকে যখন ফেরত দিতে হবে, প্রতিটা দিন কিন্তু পাই করে হিসাব করতে হয়। কিন্তু যারা বাস্তবায়ন করেছিলেন তারা কিন্তু টেকনিক্যাল পার্সন ছিলেন না। তার মতে আয় বাড়াতে হলে বাড়াতে হবে ট্রেন চলাচলের ঘনত্ব, যাত্রী সংখ্যা, সেই সঙ্গে আয়ের নতুন উৎস তৈরির কথা জানান তিনি। MRT 6-এর এখন যে ল্যাটিচিউডটা আছে, সম্ভাবনাটা আছে, সেটা হলো আমার কম্পার্টমেন্টের সংখ্যা বাড়ানো। তাহলে যাত্রী বাড়বে, রাইডারশিপ বাড়বে, ইনকাম বাড়বে। সেটার জন্য কিন্তু আবার বিনিয়োগ করতে হবে। আরেকটা হলো এখন 8 মিনিট পর চলে, কিন্তু ফিজিবিলিটি স্টাডিতে এটাকে 2.5 মিনিট পর্যন্ত, 2 মিনিট পর্যন্ত নিয়ে আসা। মেট্রো রেলের আয় বাড়াতে কর্তৃপক্ষ সময় উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে পারলেই সমস্যার সমাধান হবে বলে মনে করেন গণপরিবহন বিশেষজ্ঞরা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থানে ঢাকার ধামরায়ে পুলিশের গুলিতে শহীদ হন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ। জুলাই বিপ্লবের 1 বছর পেরিয়ে গেলেও তাকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি পরিবার। নির্মমভাবে নিরপরাধ সাদের হত্যার বিচার চান তার বাবা মা। ঢাকার ধামরাই থেকে রাজিউল হাসান পলাশের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। রক্তক্ষয়ী 24-এর জুলাই আগস্টের আন্দোলনে শহীদ হয়েছে অনেক তাজা প্রাণ। তাদেরই একজন আফিকুল ইসলাম সাদ। 2024 সালের 5 আগস্ট ঢাকার ধামরাইয়ের হার্ডিঞ্জ স্কুলের সামনে পুলিশের গুলিতে মাথায় আঘাত পান তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 8 আগস্ট শাহাদাত বরণ করেন এই জুলাই যোদ্ধা। সশরীরে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এই মেধাবী শিক্ষার্থী ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এখন তার স্মৃতি আঁকড়ে ধরেই দিন কাটছে পরিবারের। রাস্তাতেই আমার ছেলের নিথর দেহটা পড়ে রইল, সঠিক চিকিৎসা সময় মতো পাইল না এই পুলিশের কারণে। আমার ছেলের মতো তা হাজারো মায়ের সন্তানদের গুলি করে মারলো। যে সমস্ত জালিমরা আমাদের সন্তানদের আমাদের বুক থেকে খালি করছে, আল্লাহ পাক যেন জালিমদের বিচার করে। আমার সন্তান বুকের রক্ত ঢেলে এই দেশকে স্বাধীন করে গেছে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে উপদেষ্টা মণ্ডলীরা এই দেশ নয়, নিজেদের জন্য ব্যস্ত হয়ে পড়েছে, নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে গেছে। আমাদের শহীদদের দেখার অবকাশ তাদের নাই। ছোটবেলা থেকেই আমাদের দুজনের স্বপ্ন ছিল আমাদের পরিবারটাকে আমরা দেখে রাখবো, প্রতিশ্রুতিও নিয়েছিলাম আমরা, কিন্তু আজ একজন চলে গিয়েছে আমাদের মাঝখান থেকে। সাদ হত্যার ঘটনায় তার নানা মোহাম্মদ আজিম উদ্দিন বাদী হয়ে ধামরাই থানায় গত বছরের 22 আগস্ট 82 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 90 জনকে আসামি করে মামলা করেন। এখন পর্যন্ত এদের নামে আসামি 20 জন এবং সংদিগ্ধ আসামি 52 জন। সর্বমোট অত্র মামলায় 72 জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। যত দ্রুত সম্ভব মামলাটি তদন্ত প্রক্রিয়া শেষ করে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হবে। শহীদ সাদের হত্যাকারীদের বিচার না হলে ব্যর্থ হবে তাদের মতো লড়াকু সৈনিকদের আত্মত্যাগ, ব্যর্থ হবে অভ্যুত্থান পরবর্তী সরকার। তাই দ্রুত এ মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান সাদের স্বজন ও এলাকাবাসী। আব্দুল হামিদ, RTV।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় একটি কারখানায় কেমিক্যালযুক্ত ধোঁয়া ও আগুনের তাপদাহে পুড়ে গেছে ফুটওভার ব্রিজের বিভিন্ন অংশ। এতে ঝুঁকিতে রয়েছে ওই ব্রিজে চলাচলকারীরা। সড়ক ও জনপথের লিখিত চিঠি পেয়ে ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের আশ্বাস দেন কারখানা কর্তৃপক্ষ। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। 2022-23 অর্থ বছরে 18 কিলোমিটার দৈর্ঘ্যের ব্রিজটির নির্মাণে ব্যয় হয়েছে 4,48,62,000 টাকা। এত টাকার ব্রিজটি নির্মাণে 6 মাস যেতে না যেতেই পুড়তে শুরু করে কারখানার কেমিক্যালযুক্ত ধোঁয়া ও আগুনের তাপদাহে। এ বিষয়ে সড়ক ও জনপথের লোকজন কারখানা কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার 7 মাস পেরিয়ে গেলেও ব্রিজ মেরামতের উদ্যোগ নেননি কর্তৃপক্ষ। এতে দিন দিন খারাপের দিকেই যাচ্ছে ব্রিজটি। চলাচলে নিতে হচ্ছে বিস্তর ঝুঁকি। স্কুল আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, শিশু বাচ্চারাও পারাপার হয়। এখন এটা তো আমাদের ভালো উপকারেই আসছে। অ্যালুমিনিয়ামের ধোঁয়ার কারণে টিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মরিচা পড়তেছে, মরিচা পড়ে নষ্ট হয়ে যায়। এই মেশিনের যে ধোঁয়াটা হচ্ছে, এই ধোঁয়াটা অন্য দিকে ঘুরিয়ে একটু ফাঁকে দিয়ে যদি ধোঁয়াটা বের করে দেওয়া যায়, তাহলে হয়তো এই ফ্লাইওভারের টিনগুলো রক্ষা পাবে। রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, সেটা নির্বিঘ্নে রক্ষা হয়, সেদিকে দৃষ্টি রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ রাখছি। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য নিতে গেলে ভেতরে প্রবেশ করতে দেয়নি নিরাপত্তা কর্মীরা। তবে মেরামতের ব্যবস্থা না করলে কারখানার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। ফুটওভার ব্রিজের একাংশ ক্ষতিগ্রস্ত হয়, তা আমরা জানা মাত্রই পরিদর্শন করে মৌখিকভাবে এবং চিঠিপত্রের মাধ্যমে তাদের জানানো হয়। অতি শীঘ্রই মেরামত করে দিবে বলে জানিয়েছে। মেরামত যদি না করে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ব্রিজ মেরামতে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। এই বিষয়ে আরো জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, তাপে ক্ষতিগ্রস্ত ব্রিজ মেরামতে এখন পর্যন্ত কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখছেন কিনা আমাদের জানাবেন। জি সাদিয়া, আমি একটু বলি যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমুর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। আপনারা জানেন যে এই মহাসড়কটি কিন্তু গুরুত্বপূর্ণ মহাসড়ক। উত্তরবঙ্গের 17টি জেলার মানুষ এই মহাসড়ক দিয়েই তারা প্রবেশ করে। তবে এই মহাসড়কের ঠিক এখানে একটি কারখানা রয়েছে, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামস। এই পাশেই কিন্তু মহাসড়কের দুই পাশে কিন্তু লক্ষ লক্ষ মানে শিল্প কারখানা, মসজিদ এবং স্কুল, মাদ্রাসা, বাজার সহ বিভিন্ন প্রতিষ্ঠান এখানে রয়েছে। সকাল হলে কিন্তু এই ফুটওভার ব্রিজের দিয়ে তাদের চলাচল করতে হয়। তবে আপনি প্রশ্ন করেছেন যে এই মেরামতের কি কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছেন। আপনাকে বলি যে কারখানার কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথের যে কর্তৃপক্ষ, তারা চোর পুলিশ খেলা খেলছে। সাংবাদিক তাদের কাছে জানতে চাইলে তারা বলে লিখিত অভিযোগ দিয়েছি। আর কর্তৃপক্ষের সাথে, কারখানা কর্তৃপক্ষের সাথে কিন্তু যোগাযোগ করলে তারা কিন্তু আমাদের সাথে কথা বলতে নিষেধ করেছে এবং কারখানার ভিতরে ঢুকতে প্রবেশ নিষেধ করেছে। তবে এখন পর্যন্ত 7 মাস পেরিয়ে গেলেও কিন্তু কারখানার যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এই ফুটওভার ব্রিজটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি। তবে সড়ক ও জনপথের সাথে যোগাযোগ করলে তারা জানিয়েছেন যে অল্প কিছুদিনের মধ্যে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। তবে আমি একটু বলি যে এই ফুটওভার ব্রিজের আগ মুহূর্তে 22-23 সালে কিন্তু এখানে যখন ফুটওভার ব্রিজ না ছিল তখন কিন্তু এখানে এই শিল্প কলকারখানা কয়েকজন শ্রমিক সড়ক দুর্ঘটনা নিহত হয়েছে। তারপর পরেই কিন্তু কর্তৃপক্ষ কিন্তু এখানে পরিদর্শনের পরে এই ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়। আর এই নির্মাণের ঠিক 6 মাস পর এই কারখানার যে কেমিক্যাল নির্গত ধোঁয়া, সেই নির্গত ধোঁয়ায় কিন্তু টিন পুড়ে যাচ্ছে এবং ফুটওভার ব্রিজ নষ্ট হচ্ছে। জি সাদিয়া, এই ছিল ফুটওভার ব্রিজের সর্বশেষ খবর। ধন্যবাদ বিপ্লব আপনাকে। দিনাজপুরের বিরামপুরে সার ব্যবসায়ীদের সিন্ডিকেটে পিষ্ট হয়ে দিশেহারা সাধারণ কৃষক। সরকার নির্ধারিত 1350 টাকা বস্তা ফসফেট সার 1800 থেকে 2100 টাকা এবং 1000 টাকা বস্তা পটাশ সার কৃষকদের কাছে 1300 টাকায় বিক্রি করছে ডিলার ও ব্যবসায়ীরা। সার সংকট দেখিয়ে দাম বেশি নেওয়া হলেও পর্যাপ্ত সার মজুত রয়েছে ডিলার ও সরকারি গুদামে। দিনাজপুরের হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। দিনাজপুরের বিরামপুরের পিএফজি সারের গুদামে মজুদ রয়েছে বিপুল পরিমাণ সার, অথচ বাজারে কৃত্রিম সংকট তৈরি করে কৃষকের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা।
সরকার নির্ধারিত ১৩৫০ টাকা বস্তা ফসফেট সার ১৮০০ থেকে ২১০০ টাকা, ১০০০ টাকা বস্তা পটাশ সার বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়। অতিরিক্ত টাকায় সার কিনে ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন অনেক কৃষক। আপাতত আমাদের কিন্তু একান্ত ওই ফসফেটটা প্রয়োজন, ওই ফসফেট ছাড়া কবির আবাদ ভালো হবে না। সরকারি লোক যখন আসবে জানতে পারবে সকল, তখন আমার ফাইন করবে। এক বস্তা আপনার ফসফেটের দাম ১৩৫০ টাকা, সেটা এখন বিরামপুরে ওরা নিচ্ছে ১৯৫০ টাকা দাম। ডিলাররা বলছেন সেল সেন্টার থেকে দাম কখনো বেশি নেওয়া হয় না। ওখান থেকে আমরা বিক্রি করি নিভাবে। এখন ভিতরে বিভিন্ন খুচরা ব্যবসায়ী আছে, গ্রাম পর্যায়ে আছে, ওখান থেকেই নেয়, ওরা বেশি লাভটা বেশি করে নেয়। তবে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় কৃষি কর্মকর্তা। কৃষকের কাছে বেশি দাম চাওয়া হয়, আমার পরামর্শ দেওয়ার সঙ্গে সঙ্গে কৃষি অফিসারকে জানানো। যদি কোনো কৃষক আমার কাছে অভিযোগ করে যে ডিলার বেশি দাম চাচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে এসে আমাকে ফোন দিবে। আমরা কোনো ডিলারের বিরুদ্ধে অভিযোগ করলে সঙ্গে সঙ্গে আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করব। কৃষি কর্মকর্তার আশ্বাস যেন কথার ফুলঝুরি হয়ে না থাকে, সেজন্য সরকারের উচ্চ পর্যায়ে নজরদারি প্রত্যাশা করেন কৃষকরা। সাকিব আল হাসান, RTV। নেত্রকোনার আটপাড়ায় একদিন দিনমজুরকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার বিরুদ্ধে। পিটানোর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় বানিয়াজান ইউনিয়ন পরিষদের ভিতরে আটপাড়ার ইউএনও রুয়েল সাংমা এক দিনমজুরকে লাঠি দিয়ে পিটাচ্ছেন। উপজেলার বিষ্ণুপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে দুর্জয় ভিড়ের মধ্যে বিজিএফের চাল আনতে গেলে ইউএনওর সঙ্গে ধাক্কা লাগে। এই অপরাধে পরিষদের ভিতরেই আনসারের কাছ থেকে লাঠি নিয়ে দুর্জয়কে পেটানো হয়। পরে ভুক্তভোগী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন, আর মামলার প্রস্তুতিও চলছে। এতে ক্ষোভ জানান স্থানীয়রা। চট্টগ্রামের বন্দর থানার সল্টখোলা ক্রসিং এলাকায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গেল রাতে আওয়ামী লীগের মিছিল চলাকালে পুলিশ অভিযান চালায়। এ সময় মিছিল থেকে বন্দর থানার সেকেন্ড অফিসার রানাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর সেখানে সেনাবাহিনীর অভিযান চালায়। আহত পুলিশ অফিসার রানা হাসপাতালে চিকিৎসাধীন আছে। অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাহমুদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাত বছরেও শেষ হয়নি মাগুরা আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজ। ১.৫ বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও দৃশ্যমান হয়েছে কেবল ৬০%। জেলা প্রশাসক বলছেন শিগগিরই শেষ হবে প্রকল্পের কাজ। মাগুরা প্রতিনিধি মোখলেসুর রহমানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। লোহায় ধরতে শুরু করেছে মরিচা, অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। ২ বছর হতে চলেছে বন্ধ নির্মাণ কাজ, তবু কথা বলতে রাজি নয় ঠিকাদারি প্রতিষ্ঠান লিটন ট্রেডার্স। ২০১৮ সালে মাগুরার স্টেডিয়াম পাড়ায় ১৮ কোটি টাকা ব্যয়ে প্রায় ৫ একর জমির ওপর শুরু হয় আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের কাজ। পরে বর্ধিত করে প্রকল্পের ব্যয় ধরা হয় ২২ কোটি টাকা। কথা ছিল ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে নির্মাণ কাজ। ৭ বছর পর দৃশ্যমান হয়েছে প্রকল্পটির কেবল ৬০ থেকে ৭০% কাজ। একের পর এক ফ্লোর তোলা হলেও বৃত্তাকার এই ভবনটিতে দেওয়া হয়নি কোনো দেয়াল, বাকি রয়ে গেছে অভ্যন্তরীণ কাজ। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। ইতিমধ্যে আমি এটা লিখিতভাবে আমি মন্ত্রণালয় এবং প্রকল্প যে অধিদপ্তর আছে তাদেরকে জানিয়েছি যে কাজটা বন্ধ আছে। এটা শুধু এখানে না, এরকমের আরও বেশ কয়েকটি আছে একই প্রকল্পের আওতায়। তারা বলেছেন যে দ্রুত এটার কাজ শুরু করবেন। আমরা আশা করছি যে এই বিষয়টা দ্রুত শুরু হবে এবং এখানে আইটি পার্কটা দ্রুত চালু হবে। প্রতিষ্ঠানটির সেবা কার্যক্রম চালু হলে ফ্রিল্যান্সিং এ সাফল্য পেতেন আইটি উদ্যোক্তারা। আইটি পার্কে সবাই যেহেতু থাকবে, আইটি নিয়ে যারা কাজ করে তারা একটা প্ল্যাটফর্মে আসবে এবং তাদের আইটি বিষয় বা তথ্য প্রযুক্তির বিষয় এখান থেকে সবাই জানতে পারবে। ২০১৭ সাল থেকে এখন ২৪ সাল পর্যন্ত মাঝে একটি সরকারেরও পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা সবকিছুর পরিবর্তন হলেও এই প্রতিষ্ঠানটির এখনো কোনো পরিবর্তন হয়নি। দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে কুমিল্লা, চট্টগ্রাম, নাটোর, সিলেট, বরিশাল, মাগুরা ও নেত্রকোনায় আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পের আওতায় এসব ভবন নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। সাকিব আল হাসান, RTV।
সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।